নাটক বড় লোকেরা এগিয়ে এলেন নাটকের নমুনা ওই প্রসিডিয়াম থিয়েটারে দেখাবার জন্য। তারপরে অনেক অনুবাদ হবে, কারণ নিজেদের নাটক যখন নেই তখন তো অনুবাদ করতে হবে, ইংরেজি থেকে অনুবাদ, সংস্কৃত থেকে অনুবাদ চলল। এবং আপনারা জানেন যে 1852 সালে প্রথম দুটি বাংলা মৌলিক নাটক লিখিত হলো, তারাচরণ শিকদারের ভট্টাচার্য আর জি.সি. গুপ্তের কীর্তিবিলাস। কিন্তু এই দুটি নাটক অভিনীত হয়নি। পরে একাডেমিক এক্সারসাইজ হিসেবে অভিনীত হয়েছিল কীর্তিবিলাস, কিন্তু অভিনীত কোনো মঞ্চে অভিনীত হয়নি, জনসাধারণ দেখবেন এইভাবে হয়নি। কখন বাংলা নাটক জনপ্রিয় হতে শুরু করলো? সেটা হচ্ছে যখন বাংলা নাটক নিজেদের দিকে তাকালো, আমাদের অস্তিত্বের দিকে তাকালো, আমরা সমাজে কিভাবে বেঁচে আছি, কুলিনের মেয়েরা কিভাবে বেঁচে আছে। রংপুরের জমিদার কালীনারায়ণ রায়চৌধুরী একটা পুরস্কার ঘোষণা করলেন যে কুলিনদের মেয়েদের দুরবস্থার কথা নিয়ে নাটক লিখলে পুরস্কার দেবেন 200 টাকা। রামনারায়ণ তর্করত্ন লিখলেন 1857-তে, সেটা অভিনীত হল। তারপরে বিধবা বিবাহ এলো একটা ইস্যু হিসেবে, লিখলেন অনেক নাটক। তারপরে রাজনৈতিক সমস্যা এলো, দীনবন্ধু মিত্র 1960-এ নীলদর্পণ লিখলেন। এবং এই নাটকগুলো জনপ্রিয় হচ্ছে, এই নাটকগুলো দেখবার জন্য লোকে ভিড় করছে, নিজেদের দিকে তাকাচ্ছে। মধুসূদন লিখলেন বড় লোকের বখাটে ছেলেদের নিয়ে আর লম্পট বৃত্তের আখ্যান। সে দুটো অভিনয় হয়নি প্রথমে, কারণ আঘাত করছে বড় বেশি। নীলদর্পণ নতুন জনপ্রিয়তার জোয়ার তৈরি করল। আর নীলদর্পণের সূত্র থেকে স্বাধীনতার একটা আকাঙ্ক্ষা জেগে উঠল। স্বাধীনতা আকাঙ্ক্ষা থেকে কিছু কিছু নাটক লেখা হতে লাগলো। এবং কিন্তু নীলদর্পণের উপর ভর করে আমাদের গিরিশচন্দ্র ঘোষ এবং এরা এই উচ্চাকাঙ্ক্ষাটা, স্বপ্নটা দেখলেন যে মানুষ টিকিট কেটে নাটক দেখার একটা জায়গা মানুষের, সেটা আমরা তৈরি করব। আপনারা জানেন সেটা তৈরি হলো 1872-এ ন্যাশনাল থিয়েটার, ডিসেম্বরের 7 তারিখে। দর্শনটা কি? যে আমরা আমাদের কথা দেখব, বুঝব, বিনোদন নয়। আর বড় লোকের থিয়েটার যতক্ষণ ছিল তখন ছিল মূলত বিনোদন, আমন্ত্রিত অতিথিরা দেখতেন। কিন্তু যখন পাবলিক থিয়েটার, রঙ্গমঞ্চ, জাতীয় বা রঙ্গমঞ্চ নাম দিলেন, জাতীয় কথাটা গুরুত্বপূর্ণ, তখন থেকে আস্তে আস্তে এই দর্শনটা তৈরি হয়েছে। আমরা আমাদের বিষয়ে প্রশ্ন করব, আমাদের বিষয়ে জানব, আমাদের সমস্যাগুলো নিয়ে আমরা নাটক তৈরি করব। এবং ওই সময়ে রঙ্গমঞ্চ যখন তৈরি হলো তখন স্বদেশ প্রেমের নাটকও তৈরি হলো। স্বদেশ প্রেমের মধ্যে দুটো ভাঁজ ছিল, ওই বলে দিই একটু। একটা ভাঁজ হচ্ছে সোজাসুজি ইংরেজদের দিকে লক্ষ্য করা, যে এরাই হচ্ছে শত্রু, আমাদের স্বাধীনতার শত্রু। দীনবন্ধু মিত্র থেকে শুরু হলো উপেন্দ্রনাথ দাস, এরা ইংরেজদেরই শত্রু হিসেবে দেখালেন। আবার কেউ কেউ এতটা করলেন না, তারা মুসলমানদের শত্রু হিসেবে দেখালেন। মুসলমান শাসন তখন চলে গেছে, কিন্তু তা সত্ত্বেও একটি ছদ্ম রূপ তারা নিলেন, হয়তো সরকারি প্রতিশোধের একটা ছিল। ফলে জ্যোতিরিন্দ্রনাথ এরা সব ওই আমাদের স্বাধীনতার শত্রু, ইংরেজরা নয়, মুসলমানরা, এইভাবে দেখালেন, বলবার চেষ্টা করলেন যে স্বাধীনতা শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু আপনারা জানেন ইতিহাসের দান্দি কথা চলে, কখনো কখনো একটা বিরোধী প্রবণতা চলে আসে। 1876-এ আবার নাট্য নিয়ন্ত্রণ আইন হয়ে গেল নীলদর্পণের ফলে। নাট্য নিয়ন্ত্রণ আইনের ফলে বাংলা নাটকের চরিত্র পরিবর্তিত হয়ে গেল। তখন মেঘনাথ বধ কাব্যের নাট্যরূপ কিংবা ভক্তিমূলক নাটক গিরিশচন্দ্র এরা চালান। ভক্তিমূলক নাটক গিরিশচন্দ্র, অমৃতলাল প্রহসন, ভক্তিমূলক নাটক
গানের নাটক এসব চলবে। 1890 পরে পরে কিছু কিছু সামাজিক সমস্যা আসবে, প্রহসনের পরে যে প্রফুল্লতা আসবে 1893 নাগাদ পরে গিরিশচন্দ্রের সামাজিক সমস্যা আসবে। কিন্তু 1903 নাগাদ আবার একটু স্বদেশ প্রেমের কথা শোনা যাবে। কেন? তখন বঙ্গভঙ্গের খবরটা জানা গেছে যে 1905 বঙ্গভঙ্গ হবে, তার সংকল্পটা লর্ড কার্জন আগেই জানিয়ে দিয়েছে। ফলে বঙ্গভঙ্গের উপলক্ষে ক্ষীরোদ প্রসাদ লিখবেন বঙ্গের বীর প্রতাপাদিত্য, গিরিশচন্দ্র লিখবেন শিবাজি, রানা প্রতাপ, সিরাজউদ্দৌলা এই সমস্ত লিখবেন। আবার একটা স্বদেশ প্রেমের নাটক আসবে। এইভাবে নাটক এগিয়েছে, কিন্তু সব প্রসিনিয়াম নাটক। 1908টাতে গিরিশচন্দ্রের এই শিবাজি টিবাজি লেখা হবে। এই 1908টার গুরুত্ব বাংলা নাটকের ফর্ম নিয়ে যদি আমরা ভাবি, মাদল সরকার যেখানে বড় আঘাত করেছে, প্রসিনিয়াম থিয়েটারকে ভাঙবেন। 1908-এ রবীন্দ্রনাথের শারদোৎসব এবং রবীন্দ্রনাথের কথাটা যেটা মানবেন্দ্র বললেন, রঙ্গমঞ্চের কথা, যে চিত্রপট নয় চিত্রপট। চিত্রপট আগে ছিল আঁকা সিন, যাকে বলে গোটানো থাকতো, সেই গোটানো সিন খুলে যেত, পেছনে সিংহাসন, রাজার সিংহাসন বা অরণ্য এই সমস্ত দেখা যেত। এটাকে রবীন্দ্রনাথের অত্যন্ত কৃত্রিম বলে মনে হয়েছে এবং মনে হয়েছে এটা ভাঙা দরকার। ফলে রবীন্দ্রনাথ প্রথম বিপ্লবী আমি বলবো বাংলা থিয়েটারে, যিনি এই মঞ্চের গণ্ডিটাকে ভেঙে দেবার চেষ্টা করেছিল। এক এক নাটকে এক একভাবে, শারদোৎসবে একভাবে, ডাকঘরে আরেকভাবে, হয়তো ডাকঘর মঞ্চেই দেখেছি আমরা, কিন্তু ডাকঘরে আরেকভাবে 1912-তে। তারপরে এইভাবে মুক্তধারা থেকে শুরু করে রক্তগর্ভী, কালের যাত্রা, নানাভাবে তিনি মঞ্চের গণ্ডিটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন। 1916-তে ফাল্গুনীতে আরেকভাবে, যে পথের মধ্যে নাটক। রবীন্দ্রনাথ প্রথম এই প্রসেনিয়ামে গণ্ডিটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করলেন। তাতে পুরো বিপ্লব হলো তা তো নয়, কারণ রবীন্দ্রনাথের নাটক জনসাধারণের কাছে সেভাবে পৌঁছয়নি। খানিকটা নির্বাচিত দর্শক শান্তিনিকেতন এবং কলকাতা, তারা দেখলেন রবীন্দ্রনাথের নাটক, তার দ্বারা মুক্ত হলেন, অনুপ্রেরণা পেলেন। কিন্তু বাংলা নাটক যে প্রথাবদ্ধ ছবি, পেশাদার যে নাটক, কলকাতা থিয়েটারগুলোর যে নাটক, তা কিন্তু খুব প্রভাবিত হলো না। যেভাবে যে নাটক করা যায়, নাটককে যেভাবে ভাঙচুর করা যায়, তার দ্বারা কলকাতার পেশাদাররা, প্রফেশনাল থিয়েটার, তারা খুব প্রভাবিত হয়নি এবং তারা নানাভাবে ওই একই ধরনের মঞ্চের ওপর স্টার হোক, রঙ্গমহল হোক, এইভাবে তারা চালিয়ে গেছে। চেষ্টা করেছেন ওই যে বলা যায় যে প্রসিনিয়াম মঞ্চ দর্শকদের সঙ্গে যোগাযোগ, দর্শকদের সঙ্গে। শিশির কুমার একভাবে চেষ্টা করেছেন শেষ রক্ষা নাটকে, তিনি ওই মাঝখানে রাস্তাটা দিয়ে কন্যার পিতা হিসেবে দর্শকদের আসবেন আমার কন্যার বিবাহ তিনি মাঝখানে রাস্তাটা দিয়ে এগিয়ে গেছেন, তার মানে মঞ্চের বাইরে চলে গেছে। এই মঞ্চ আর দর্শকের যে দূরত্ব, এই যে আমরা বক্তা আর আমাদের মধ্যে যে এরকম একটা দূরত্ব, সেই দূরত্বটা ভাঙবার চেষ্টা করেছেন, কিন্তু মঞ্চটা থেকে গেছে। বাদল সরকার এইটা ভাঙবার সংকল্প করলেন ধীরে ধীরে। আমি আরেকজনের কথা বলবো, যিনি অন্য এমনি আমাদের হয়তো সিলেবাসে নেই, আমার বাংলাদেশের নাট্যকার সেলিম আলদিন, 1948 জন্ম, 2008 হয়ে গেছে। সেলিম আলদিন আরেক দিক থেকে তিনি ভাঙবার চেষ্টা করেছিলেন যে এটা সেটা
বাংলার লোক ঐতিহ্যের পুনরুজ্জীবন, যাত্রা, কবি গান, বয়েজ গান, লোকনাট্য, তাই দিয়ে তিনি চেষ্টা করেছেন। তার হাত খোলায় বা কীর্তন খোলায় এই সমস্ত নাটকগুলো যারা দেখেছেন তারা জানেন সেইভাবে ভাঙবার কিন্তু সেলিম আলম বাদল সরকারের পর আমি বলে রাখলাম যে কত রকম পার্শ্বিকভাবে চেষ্টা হয়েছে এই প্রসেনিয়াম মঞ্চের গণ্ডিটাকে ভাঙবার। সেলিম আলমের ওই তার দর্শন আলাদা, তার দর্শন মূলত কাব্যিক, একটা রোমান্টিক কাব্যিক, একটা লোকজয়ী, এবং তার মধ্যে কবিতার বেশি। বাদল সরকার আমি বলবো ঠিক কবিতার জায়গাটা কম, বরং অর্থনৈতিক অস্তিত্বের ব্যাপারটা তার জোর পড়েছে। আমি বাদল সরকারের দর্শনের কথা একটু ছুঁয়ে যাবো, কারণ বাদল সরকার সম্বন্ধে বিশেষজ্ঞরা আসবেন, তারা বলবেন, তারা অনেক বিস্তারিতভাবে বলবেন। আমি একটু ছুঁয়ে রাখলাম যে তিনজন ব্যক্তিকে আমি প্রধান মনে করি যারা বাংলার এই প্রসেনিয়ান ঐতিহ্যকে ভাঙবার চেষ্টা করেছেন নানাভাবে, নানান দিক থেকে। বাদল সরকার আপনারা জানেন যে তিনটে পর্যায়ে মোটামুটি ভাগ করা যায়। পর্যায়গুলো এক জায়গায় শেষ হলো, আরেক জায়গায় শুরু হলো, এরকম নয়, একটার মধ্যে আরেকটা এসে গেছে। বাদল সরকার যখন প্রথম দিকে তিনি হাসির নাটক, মূলত হাসির নাটক, সেগুলো বেশিরভাগ বিদেশি রূপান্তর, যেমন বড় পিসিমা, রামশ্যাম, যদু, সলিউশন এক্স। যখন বাদল সরকার ওই মাইথনে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন এবং অনেক ইঞ্জিনিয়ার সেখানে আছে, তাদের স্ত্রীরা আছেন, হাতে কোনো কাজ নেই, তাদের নিয়ে নাটক করছেন, এবং নাটক করছেন মানে কি নাটক পড়া শুরু হলো, সময় কাটে না, সন্ধ্যাবেলায় নাটক পড়া শুরু হলো। বাদল সরকার বললেন এই নাটক কোনোদিন অভিনয় হবে না, আমরা শুধু রিহার্সাল দেব। তো রিহার্সাল দিতে দিতে অনেকেরই মনে উস্কুট করছে, কেন রিহার্সাল দেবো, তারপরে কিছু হবে না। যাই হোক, জোরজার করে এই নাটকগুলো, প্রহসন জাতীয় নাটকগুলো, সেটা সম্পূর্ণ বিনোদনের নাটক, এবং সেটা এও নয়, প্রসেনিয়াম সেই ভাঙবার কোনো সংকল্প তখন দেখা যায়। এই যে একটা পর্যায় যেটা চলবে অন্তত পক্ষে বাদলবাবু বিদেশে যাওয়ার আগে পর্যন্ত, এবং বিদেশে 1959 পরে যাবেন বোধহয় বিদেশে নাইজেরিয়া থেকে লন্ডনে যাবেন, প্যারিসে যাবেন, থিয়েটার দেখবেন, লন্ডনে থিয়েটার ইন দ্য রাউন্ড দেখবেন, জন লিটলের প্রযোজনাগুলো দেখবেন, দেখে তার ধারণা বলতে যাবে নাটক সম্বন্ধে, নতুন নতুন ধারণা আসছে। তখনও কিন্তু থিয়েটারের ধারণাটা আসে। তারপরে এলো যেটা আধুনিক ধরনের নাটক, অর্থাৎ নাটকের ফর্ম নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট। থার্ড থিয়েটার নয়, কি এক্সপেরিমেন্ট সেটা, যে একজন লোকই 3-4টে অভিনয় করছে, 3-4টে চরিত্র। এবং ইন্দ্রজিৎ 1965 সালে যেটা বেরোলো, এবং ইন্দ্রজিৎ যদি আপনারা দেখেন, যে নাটকটা নিয়ে বহুরূপী করার কথা ছিল, বহুরূপী করেনি, তারপরে শৌভনিক করে এবং বিপুল সাফল্য পায়। সেই নাটকটা পাঠ্য হয়েছে অনেক জায়গায়। সেই নাটকে মধ্যবিত্ত জীবনের নৈরাশ্য, স্বপ্ন, দারিদ্র্যের কথাও আছে, ভিখারি ভাই বোনের কথা আছে। সেখানে মঞ্চ আছে, কিন্তু মঞ্চটাকে ভাঙবারও চেষ্টা আছে। আপনারা সেই নাটক পড়েছেন নিশ্চয়ই অনেকে, আমরা দেখেছি যে ওই অভিনেতারা দর্শকদের মধ্যে আছে, দর্শকদের মধ্যে থেকে কথাবার্তা তারা চাঁচাচ্ছেন, এই কী হচ্ছে ইত্যাদি বলে অভিনেতারা, তারপর তারা আস্তে আস্তে মঞ্চে উঠে আসবে। কখনো একই লোক 3-4টে অভিনয় করছে, যিনি দারোয়ান তিনি হয়তো টাইপিস্ট হচ্ছেন, এবং টাইপিস্ট অফিসে টাইপ করছেন, টাইপরাইটার নেই, কিন্তু খটাখট আওয়াজ করছেন। কোনো মঞ্চের কোনো বিশেষ সজ্জা নেই,
এটাকে অ্যাবসার্ড নাটক বলেছেন অনেকে, কিন্তু আমি মনে করি বাদলবাবু নিজেও মনে করতেন না যে অ্যাবসার্ড নাটক লিখেছেন। অ্যাবসার্ডের ন্যায় লজিক আলাদা, তাতে কিম্ভূত কিছু থাকবে। বাদলবাবু নাটকে কিছু কিম্ভূত নেই, সব বাস্তব, নানা রকম ভাঙচুরের মধ্যে দিয়ে বাস্তব করে এসছে। একটা কিম্ভূত কিচ্ছু নেই, কোনো চরিত্রও কিম্ভূত নয়, ঘটনাও কিম্ভূত নয়, কোনো মূর্তিও কিছু নয়। যেমন একটা নাটকে কি হয় যে খালি চেয়ারগুলো রয়েছে, বক্তৃতা দিচ্ছেন একজন খালি চেয়ারের ওপর, বা একজন ইউনেস্কো লেসন নাটকে একজন অধ্যাপকের কাছে ছাত্রী পড়তে আসছে, ছাত্রী পড়া পারছে না, তার দাঁত ব্যথা শুরু হচ্ছে, অধ্যাপক কাছে আরো বেশি উত্তেজিত হচ্ছে, হয়ে তাকে খুন করছে। এইসব ঘটনা তো ওই যুক্তিতর্ক দিয়ে ব্যাখ্যা করা যায় না। আর একটা আলমারি বন্দুক ছুঁড়ে মারছে, এরকম ঘটনা অ্যাবসার্ড নাটকে আছে। বাদলবাবু নাটকে এই ধরনের কোনো ঘটনা নেই। বাদলবাবু নিজেও বলেছেন, আমাদের বারবার বলেছেন, আমি অ্যাবসার্ড নাটক লিখি। কিন্তু আধুনিক নাটকে শরীর ভাঙচুর করে নতুন ধরনের এবং মঞ্চের গণ্ডি পার হয়ে মঞ্চের সীমানা বাড়ানোর কাজ। মঞ্চের সীমানা বাড়ানোর উদাহরণ নানা দেশেই ছিল। সেই জাপানে আপনারা জানেন, জাপানে যে কাবুকি, তাদের মাঝখান দিয়ে একটা রাস্তা উঠে গেছে মঞ্চে, হানামিচি তাকে বলে। উৎপল দত্ত সেটা এক্সপেরিমেন্ট করেছে মিনার্ভা থিয়েটার। তো এইরকম হানামিচিটা হবে, মঞ্চের গণ্ডিটা বাড়িয়ে দিল। অভিনেতারা দর্শকদের মধ্যে থেকে উঠে আসছেন, মঞ্চের গণ্ডিটা বাড়িয়ে দিল। কেমন এই যাতায়াত, এই ব্যাপারটা মঞ্চের গণ্ডিটা বাড়ি, কিন্তু মঞ্চকে ছেড়ে দেওয়া, এই যে তখনও শুরু হয়। আধুনিক নাটক, বাদলবাবুর যে নাটকগুলো, এই এবং ইন্দ্রজিৎ, বাকি ইতিহাস, ত্রিংশ শতাব্দী, এইসব নাটকের মধ্যে মঞ্চ পুরোপুরি ছেড়ে দেওয়ার কথা আসেনি। কিন্তু নিশ্চয়ই বাদলবাবু ওখানে বলবেন আরো বিস্তারিত করে যে 1972 বছর এবিটিএ হবে 24শে অক্টোবর, তারিখটা আমার মনে আছে। 24শে অক্টোবর তারিখটা মনে থাকার কারণ গণনাট্যের নবান্ন 24শে অক্টোবর 1944 অর্পিত হয়েছে, সেই জন্য মনে আছে 24শে অক্টোবর এবিটিএ হবে। মঞ্চের ওপর নাটক করছিলেন, হঠাৎ আলো নিভে গেল। একটা আলো জ্বলছে, তখন বাদলবাবু অভিনয় চালিয়ে যাওয়া হলো এবং দর্শকেরা ঘিরে, একটা মাঝখানের জায়গায় দর্শকেরা ঘিরে বসলো চেয়ার টেনে। তখন মনে হলো যে দিব্যি নাটক চলে গেল। দর্শকেরা বুঝতে পারছেন, দর্শকেরা উপভোগ করতে পারছেন, এবং সেই থেকে তারা ওই থিয়েটারের প্রথম অঙ্কুরটা সূত্রপাত হলো যে মঞ্চের একটা আছে, যে মঞ্চে তারা মাঝখানে থাকবে অভিনেতারা, দর্শকেরা চারপাশে বসবেন, অভিনেতারা দর্শকদের মধ্যে দিয়ে ঘোরাফেরা করবেন এবং আলো পড়বে না আলাদা করে, এর ওপর পোশাক আশাকেরও দরকার নেই। অভিনেতাদের যেমন বলে যে শরীরটাকে ব্যবহার করা হবে, শরীরটা দিয়ে তার কণ্ঠস্বর শরীর, এই কণ্ঠস্বরে কখনো গান হবে, কখনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আবহ সঙ্গীত হবে, কখনো ঘোড়ায় চড়ার শব্দ হবে, কেমন। আর পোশাক আশাক সামান্য, যেমন স্পার্টাকুসে সেনেটার হয়েছিলেন বাদলবাবু, পাজামা পাঞ্জাবি করে একটা শাল গায়ে, সেনেটার, রোমান সেনেটার হয়েছিল, কেমন। সেখানে মহিলারা বাঙালি মেয়েদের পোশাক পরেই অভিনয় করেছে। তো এইখানে শুরু হলো যেটাকে মানে অঙ্গন মঞ্চ বলা হয় চারপাশে। তারপরে আবার ওই গার্ডেন পার্কে গিয়ে, যেখানে
অন্যান্য দল করছিল নাটক, সে কার্যপত্র গিয়ে মুক্ত মঞ্চ বলে আসলে আছে, মুক্ত মঞ্চ বাদলবাবু থাকছিলেন, দুটো ভাগ হয়ে গেল। অঙ্গন মঞ্চ যেটা ঘরে করা যেতে পারে, চারপাশে দর্শকেরা থাকবে, মুক্ত মঞ্চ বাইরে করা যেতে পারে, সেইটা নিয়ে বাদলবাবু গ্রামের মঞ্চে চলে যেতেন। কিন্তু আমি যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে বাদলবাবুর দর্শন কেন ওখানে পৌঁছলেন, স্যার থিয়েটারে কেন পৌঁছলেন। আমরা যখন দেখছি প্রথমে এই ধরা যায় ওই বড় পিসিমা, ওই সমস্ত সলিউশন এক্স বা রামশ্যাম চৌধুরী বা ওই কি নাটকটা সিনেমা হলো, হ্যাঁ বল্লভপুরের কথা, এইসব নাটক এখন করছেন, তখন সত্যি সত্যি বাদলবাবুর সামাজিক দায়বদ্ধতার ব্যাপারটা খুব সামনে আসছে না। তখন বিনোদন, আমরা শখের জন্য থিয়েটার করবো, সিরিয়াসলি করবো, সিরিয়াস মানুষ ছিলেন, কিন্তু এক সময় কমিউনিস্ট পার্টির সঙ্গ ছিলেন, এতে কাজ করেছেন, শ্রমিকদের মধ্যে কাজ করেছেন, মানুষটি খুব সিরিয়াস যা করতেন একেবারে মাটি কামড়ে করতেন। ফলে কিন্তু সামাজিক দায়বদ্ধতার প্রশ্নটি ওই নাটকগুলোতে প্রথমে উঠে আসেনি, দ্বিতীয় পর্যায়ে আস্তে আস্তে উঠে। এবং আপনারা এবং ইন্দ্রজিৎ পড়েছেন, আপনি দেখবেন যে ইন্দ্রজিৎ এবং মানসী তাদের সম্পর্কে টানাপোড়েনের ব্যাপারটাই আছে, কিন্তু যেন পার্শ্বিকভাবে ভারতের দারিদ্র্যের কথা বলছে। মধ্যবিত্ত জীবনের ব্যর্থতা, গ্লানি, স্বপ্নভঙ্গ, না পাওয়া, এ সমস্ত আছে, কিন্তু তার পাশে পার্শ্বিকভাবে দরিদ্র ভারতের কথা যেন উঠে আসছে। এবং মধ্যবিত্তদের তার নিজের শ্রেণীকে তিনি প্রশ্ন করছেন, বাকি ইতিহাসে যেটা আমরা দেখব, যে তুমি আত্মহত্যা করনি কেন শরদিন্দু, এত ধ্বংস হচ্ছে পৃথিবীতে, যুদ্ধ লাগছে, এত অবিচার হচ্ছে, তুমি কি তোমার দায়িত্ব পালন করেছো, তুমি তোমার কর্তব্য কি ভেবেছিলে, তুমি সেই কর্তব্য করনি, তুমি কেন আত্মহত্যা করনি শরদিন্দু। তিনজনে তিনটে গল্প বলে, কিন্তু গল্প বলে ওই প্রশ্নে গিয়ে দাঁড়ায় বাকি ইতিহাসের মধ্যে। সেরকম তখন প্রস্তাব 300 শতাব্দী এই নাটকগুলোর মধ্যেও এই মধ্যবিত্ত শ্রেণীকে প্রশ্ন করতে থাকে, যেন নিজেকেই প্রশ্ন করছেন এবং প্রশ্ন করতে করতে তিনি এগিয়ে গেলেন এমন একটা দর্শন। নাটকের তো একটা দর্শন থাকে, আমি আগেই বলেছি যে দেশপ্রেম একটা দর্শন, যেমন শুধু বিনোদন নয়, একটা দর্শন থাকে। রবীন্দ্রনাথের একটা দর্শন ছিল, কাব্যিক কবিতার দর্শন ছিল, একটা পৃথিবীর সঙ্গে, প্রকৃতির সঙ্গে, মানুষের সঙ্গে বন্ধনের দর্শন ছিল। সেটা আমরা দেখি মুক্তধারাতে রাষ্ট্রে বিবাদ, শুধু যন্ত্র নয়, রাষ্ট্রে একটা রাষ্ট্রকে বঞ্চিত করে আর একটা রাষ্ট্র বঞ্চিত করবে, তাকে শস্য উৎপাদন করতে দেবে না, তাকে না খাইয়ে মারবে, এরকম একটা পরিকল্পনা মুক্তধারা। সেটার বিরুদ্ধে রবীন্দ্রনাথ রত্নকর্মীদের যন্ত্র সভ্যতার যে অতিচার, তার বিরুদ্ধে। আর কালের যাত্রায় তিনি একটা ইতিহাস, নতুন ইতিহাস, যেমন ইতিহাস রচনা করতে চাইছে, তলার মানুষেরা উঠে আসছে। তো এই যে দর্শন, বাদলবাবুর দর্শন এবার ধরল সেই ভারতকে, যে ভারত নগর এবং গ্রামে বিভক্ত। এবং বাদলবাবু লক্ষ্য করলেন যে নগরগুলো, শহরগুলো গ্রামকে শুষে পুষ্ট হয়েছে, গ্রাম বঞ্চিত থেকেছে, গ্রাম দরিদ্র থেকেছে, গ্রাম জীর্ণ থেকেছে। এই যে অসম বন্টন, ধনের অসম বন্টন এবং মনুষ্যত্বের বৈষম্য, মনুষ্যত্বের অস্তিত্বের বিষমতা, এই যে বাদলবাবুর কাছে একটা দর্শন হিসেবে উঠে এলো, এর বিরুদ্ধে তিনি বললেন। ফলে ফর্মটা বদলে গেল। কখনো সংলাপ, দুটো চরিত্রের সংলাপের চাইতে কোরাসের মতো
চরিত্র একই কথা বারবার করে বলা হচ্ছে, যেন খবরের কাগজের হেডলাইন সেগুলো বারবার করে বলা হচ্ছে, কোরাসের মতো বলা হচ্ছে, সকলে মিলে বলছে, একা নয়, ব্যক্তি চরিত্র প্রধান হয়ে উঠছে না, সমবেত অভিনয় প্রধান হয়ে উঠছে। এবং অভিনয় মনে হচ্ছে যান্ত্রিক অভিনয়, যেন যন্ত্র একসঙ্গে চলাফেরা করছে, একসঙ্গে কাজ করছে। এই ধরনের নানা রকম ভাঙচুরের মধ্যে দিয়ে আপনারা জানেন যে বাদল সরকার এটাকে কি বল সহজ সস্তা থিয়েটার, সুলভ থিয়েটার, 1 টাকা টিকিট, 1 টাকা টিকিট। এই টিকিটে আমাদের মঞ্চে যেতে হলে এখন তো প্রচুর টিকিটের দাম হয়ে গেছে। আমাদের সময় ধরুন অল্প ছিল, এখন প্রচুর দাম হয়ে গেছে। বাদলবাবু এই 1 টাকা 2 টাকার টিকিটে বা বিনা টিকিটে থিয়েটার দেখানো, হ্যাঁ থিয়েটার দেখানোর ব্যবস্থা করেছিলেন। কলকাতার মধ্যবিত্তদের তিনি সভ্য করতেন শতাব্দীর নাটক দেখানোর জন্য। সহজ থিয়েটার, সুলভ থিয়েটার, মানুষের জন্য, বঞ্চিত মানুষের জন্য থিয়েটার, এবং যে থিয়েটার সর্বত্র গামী হতে পারে, যে থিয়েটারে কোনো অবান্তর উপকরণ, আলো, মঞ্চসজ্জা, মেকআপ, রংচং কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। শুধু থিয়েটার তো হতেই পারে যে থিয়েটারের কিচ্ছু দরকার হয় না। আমি একটা কুমার রাজশাহী বক্তৃতা দিয়েছিলাম কিছুদিন আগে, বই বেরিয়েছে, দেখিয়েছিলাম, সবাই জানে কথাটা, যে 2 জন লোক যদি বলে আচ্ছা আমি অমুক আর তুই অমুক হয়ে যা, হয়ে পরস্পরের কথা বলতে শুরু করে, ওই অমুক হয়ে যে আমি এখানে রঞ্জন, তুমি নন্দিনী, সেটা মেয়ে হবে নন্দিনী, তার কোনো মানে নেই। বিদেশে ভাঙা হয়ে গেছে এই রীতি। নায়িকা আমাদের যাত্রাতেও ছিল, পুরুষরাই করতে হয়, শাড়ি পরতো, কিন্তু এখন পোশাকের দরকার নেই যে মেয়ে শাড়ি পরবে বা স্কার্ট পরবে, তা নয়। যদি ছেলেই অভিনয় করতে পারে, শুধু কথা দিয়ে, অভিনয় দিয়ে চরিত্র তৈরি করতে পারে যে আমি পুরুষ, তুমি নারী, এবং অভিনয় দিয়ে তারা আমাদের বুঝিয়ে দিতে পারে, কনভিন্স করতে পারে, যদি তাহলে হয়ে গেল নাটক। আর কিচ্ছু দরকার নেই, মঞ্চ দরকার নেই, সিন দরকার নেই, প্রপস দরকার নেই, মেকআপ দরকার নেই, আলো দরকার নেই, শুধু অভিনয়। আমাকে মনে করতে হবে আমি অন্য, তুমি অন্য, আমি পবিত্র সরকার নই, তুমি মানবেন্দ্র নও, বা অন্য। আমরা একটা চরিত্রের মধ্যে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে কথাবার্তা যদি, তাতেই নাটক হয়ে যায়। নাটক ওইখান থেকে শুরু হলো, শেষ অনেক। সেটা 8ম শতাব্দীতে ইউরোপে যে সিনগুলো হতো, কোনো ছবি দেখবে এখন, যে বিশাল রাস্তা, দুপাশে সব অট্টালিকা, তারপরে একটা ব্রিজ, এই সমস্ত মঞ্চের ওপর হচ্ছে। এবং হয়তো দেখানো, আমি জাপানে গিয়ে দেখেছিলাম একটা নাটক এরকম, যে অট্টালিকা, ব্রিজ, আগুন দিয়ে বিস্ফোরণ, তাদের একদম বিস্ফোরিত করা হলো, আগুন লেগে গেল, মঞ্চের ওপর সেসব দেখাচ্ছে, সব দেখাচ্ছে। সেখানে পৌঁছানো যায়, কিন্তু নাটক শুরু হয় ওইখানে যে 2 জন লোক, তারা ছেলে হোক মেয়ে হোক, মেয়েরা পুরুষের অভিনয় করতে পারে, সে যে পোশাকে থাক, শুধু কথার মধ্যে দিয়ে, সংলাপের মধ্যে দিয়ে বোঝাতে হবে যে আমি তা নই, আমি অন্য লোক, এইটা নয়, সে অন্য লোক। আমাদের গল্পটা তোমরা শোনো, সেই গল্পটা আমরা তোমাদের সামনে অভিনয় করে দেখাবো। তো বাদলবাবুর থিয়েটারের সেই একেবারে মূল জায়গায় চলে গিয়ে ফলে তিনি ওই চরিত্র, পুরুষ নারী যাও বলতে দিয়েছিলেন অনেক সময়। আর নানা রকম, সেটা তোমাদের যারা আছেন গবেষক, বাদল বিশেষজ্ঞ আছেন, তারা বলবেন। কাজে বাংলা থিয়েটারে এই একটা বিশাল দার্শনিক, এবং সেই সঙ্গে সঙ্গে একটা আঙ্গিকগত, প্রকরণগত বিপ্লব বাদলবাবু ঘটিয়েছিল।
সেটাও আমাদের বাঙালিদের পক্ষে সুখের কথা, সারা ভারতে দৃষ্টি আকর্ষণ করেছে। ভারতে এই ধরনের নাটক হতো না তা নয়, থিয়েটার নয়, কিন্তু ধরো কর্ণাটকে সমুদায় বলে একটা দল ছিল, তারা গ্রামে গিয়ে থিয়েটার করতো, গ্রামে গিয়ে সহজ থিয়েটার করতো। কিন্তু বাদলবাবুর নাট্য দর্শন এবং নাট্য আঙ্গিক এই দুটোই সারা ভারতের দৃষ্টি আকর্ষণ করে। ফলে তার নাটকগুলো অনুবাদিত হয়। তিনি অজস্র জায়গায় কর্মশালা করেন। মণিপুরের, বিশেষভাবে মণিপুর তার দ্বারা অনুপ্রেরণা পায়। তোমরা মণিপুরের যাদের বড় বড় রাষ্ট্র ব্যক্তিত্ব রতন সিং বা কানাইয়ালাল এদের নাম শুনেছ, এরা বাদলদাকে গুরু বলে মানে। এইরকম অনেকেই বাদলবাবুকে গুরু বলে মানে, বম্বেতে হোক, দিল্লিতে হোক, দক্ষিণ ভারতে হোক। এই ব্যাপারটা মানে সর্বভারতীয় বাংলা নাটকের সর্বভারতীয় বিস্তার, নাট্য দর্শনের সর্বভারতীয় বিস্তারটা ঘটে বাদলবাবুর দ্বারা। এটা আমাদের পক্ষে গর্বের বিষয়।